আমরা এটাকে পিক করে বলতেছি যে আমাদের দেশের আনসার আরো কি কি গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরো কি কি বাহিনী মিলে এই সরকারকে ফেলে দেবে, হাসিনা সরকারকে নিয়ে আসবে। ওগুলির ক্ষেত্রে কি আপনারা অনেক বেশি বিচলিত হচ্ছেন? মানে ট্রাম্প এখন আসলে 21 জানুয়ারির পরবর্তীতে ডক্টর ইউনূস সরকারের এবং জনাব তৌহিদ হাসানের চাকরি থাকে কিনা সেটি নিয়ে সন্দেহ, এই সেই নানা ধরনের বক্তব্য। কামালা হ্যারিস পরাজিত হওয়ার পর এই ইলেকশনে যে পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা, বিশেষ করে প্রধান উপদেষ্টার যে আপনাদের যে ক্যাবিনেট মিটিং, সেটাতে শোকের ছায়া নেমে এসেছে। ধরেন আমি যদি আয়োজন করে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানে আরেকটা দেশের পতাকা পারানের প্রতিযোগিতা করি, তাহলে তো এইটার হিটটাও তো আমার নিতে হবে, তাই না? এই ধরনের কোনো কাজ আমি সমর্থন করি না। আমি শিওর আমাদের সরকারও সমর্থন করে না, এ ব্যাপারে আমি নিশ্চিন্ত। তবে অনেক কিছুই ঘটে যেগুলি সরকারের বা অ্যাডভাইজারদের বিচার বুদ্ধির বাইরেও ঘটে যায় অনেক ঘটনা। কারণ মব ফিলিংস হলো একটা জিনিস যেটাকে আপনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু মব ফিলিংস, এই যে ভারতে বাংলাদেশ বিরোধী তৎপরতা, উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা আমরা সবসময় জানাই, বাংলাদেশ যাতে ভারত বিরোধীদের নামে ভারত কার্ড খেলতে উস্কানিমূলক কিছু না করে, সেটা ভারতের পতাকা অবমাননা করাই হোক বা একটা জাতি হিসাবে একটা জাতিকে খুব খারাপ করে গালাগালি দেওয়ার মধ্যেই হোক, এইটা রোধ করার জন্য কি আমাদের উদ্যোগ আছে? এটা আসলে এখানেই তো মানে আপনার সমস্যা রয়ে গেছে বিভিন্ন রকম যে আহ, আপনি কতটুকু নিয়ন্ত্রণ করবেন। আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে তো আবার আপনি ওই 5 আগস্ট পূর্ববর্তী সময়ে চলে যাচ্ছেন, রাইট। যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, মানুষের মতামত প্রকাশকে নিয়ন্ত্রণ করা। অনেক সময় তেতো শুধু তো গিলতে হয়। আমরা সেটা পছন্দ করি বা না করি, ঘটনাটা ঘটছে বা কেউ একজন কিছু বলছে, এই সরকারের বিরুদ্ধে তো প্রচন্ড তীব্র সমালোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, যেটা এটা আমরা মেনে নেই। আমরা যে ঠিক আছে, এটা তার বলার অধিকার আছে, সে বলতে থাকুক। এইভাবেই এটাকে অনেকখানি দেখতে হয় এখন। দেখুন, অ্যাজ লং এজ সরাসরি আমাদেরকে এফেক্ট না করে ভারতীয় প্রোপাগান্ডা, এবং যদি ভারতীয় অফিসিয়াল নর্ম থেকে আমরা সে ধরনের কোনো একই ধরনের কোনো বার্তা বা বক্তব্য দেখতে না পাই, তাহলে কিন্তু আমরা এগুলি নিয়ে মাথা ঘামাতাম না। আমরা আমাদের স্বাভাবিক কূটনৈতিক কার্যকলাপ চালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতাম। কারণ আমরা তো চূড়ান্ত বিচারে আমরা মনে করি যে ভারত এবং বাংলাদেশ উভয়েরই স্বার্থে হচ্ছে একটা ওয়ার্কিং গুড রিলেশন রক্ষা করে যাওয়া, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। না, ধরেন এখন ভারতীয় মিডিয়াতে র্যান্ডম একটা উপস্থাপক, যিনি অনেক এনিমেটেড হয়ে কথাবার্তা বলেন, তিনি একটা কথাবার্তা বলছেন, আমরা এটাকে পিক করে বলতেছি যে আমাদের দেশের আনসার আরো কি কি গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরো কি কি বাহিনী মিলে এই সরকারকে ফেলে দেবে, হাসিনা সরকারকে নিয়ে আসবে। ওগুলির ক্ষেত্রে কি আপনারা অনেক বেশি বিচলিত হচ্ছেন? মানে আপনারা মানে ওগুলিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন বা মানে মানে আপনাদের গুরুত্ব আমি দিতে হচ্ছে? আমি আমি এটুকু বলতে পারি যে অন্তত পক্ষে আমার এবং যে যেটা আছে, আমার যে কলিগরা আছে, হুম, হুম। তারা অবশ্যই এরকম মনে করেন না। আপনি তো খুব সুন্দর করে এক কথায় দৃঢ়ভাবে বললেন, কিন্তু অনেক সময় এরকম মনে হয় না যে ধরেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প, উনি নির্বাচনের আগে আগে দেশের সংখ্যালঘুদের ইয়ে নিয়ে একটা টুইট করেছেন। এখন ট্রাম্পের টুইট আমরা জানি, ট্রাম্পের টুইটের ক্ষেত্রে কোফেফের থেকে শুরু করে এমন অনেক কিছু থাকে যা টুইট নিয়ে আসলে তার অফিস সবচেয়ে বেশি তার ব্যস্ত থাকতে হয়, তার হাত থেকে মোবাইল ফোনও অনেক সময় কেড়ে রাখতে হয়। কিন্তু আমরা দেখলাম যে এটার সাংঘাতিক একটা প্রতিক্রিয়া, ট্রাম্প এখন আসলে 21 জানুয়ারির পরবর্তীতে ডক্টর ইউনূস সরকারের এবং জনাব তৌহিদ হাসানের চাকরি থাকে কিনা সেটি নিয়ে সন্দেহ, এই সেই নানা ধরনের বক্তব্য। এগুলিকে আপনারা আসলে কিভাবে দেখেন? মানে ইটস লাইক, দেখুন, আপনারা খেয়াল করে দেখুন, আমরা এটা নিয়ে কিন্তু কোনো ধরনের তার এই টুইট নিয়ে এই সরকার বা আমাদের সরকারি মিডিয়া কিন্তু কোনো ধরনের কোনো বাড়াবাড়ি করেনি। লোকজন কথা বলবেই, লোকজন কথা বলবে এবং স্পেকুলেট করবেই। সেটা তাদের বিশেষ করে এখন এই এই যে ইন্টারনেট এবং মোবাইল ফোনের যুগে এটা আপনি ঠেকাতে পারবেন না, ঠেকানোর প্রয়োজন নেই, মানুষ সেটা বলতে থাকুক। কিন্তু আমি প্রথম কথা হলো যে আমার চাকরি থাকবে কিনা এটা নিয়ে আমি বিচলিত নই, এক। দুই দুই হলো যে দুই হলো যে আমি মনে করি না যে এই কারণে আমার বা আমার কলিগদের কারো চাকরি থাকবে না, এটা আমি মোটেই মনে করি না। এটা এটা একেবারেই একটা পেরিফেরাল ইস্যু, যেটা নিশ্চয়ই না আমরা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মাঝে এটার কোনো বড় ভূমিকা থাকবে বলে আমি না মনে করি না। আমরা আমরা এরকমও শুনেছি যে কামালা হ্যারিস পরাজিত হওয়ার পর এই ইলেকশনে যে পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা, বিশেষ করে প্রধান উপদেষ্টার যে আপনাদের যে ক্যাবিনেট মিটিং, সেটাতে শোকের ছায়া নেমে এসেছে। আপনারা খুব এটা সম্পূর্ণ এটা 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 আবার একটা অপপ্রচার। এ ধরনের কোনো কিছুই ঘটেনি। আমি আপনাকে সত্যি কথা বলি, জি। নির্বাচনের আগে আমি
90% নিশ্চিন্ত ছিলাম যে ট্রাম্প জিততেছে। আচ্ছা 90% শিওর ছিলাম আমি। 10% সম্ভাবনা রাখছিলাম যে মানে একটা আউটসাইড চান্স থাকতে পারে কমলা হ্যারিসের, জি কিন্তু আদারওয়াইজ দেয়ার ইজ নো ওয়ে। আমারও। কারণ কারণ দেখুন, আমি আপনাকে একটা ছোট্ট হিসাব বলি, এটা আপনারা মিলিয়ে দেখেন পরে। হুম হুম 4টা ব্যাটল গ্রাউন্ড স্টেটে হুম জো বাইডেন হুম যত যত ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, হুম হুম সেই জায়গাগুলিতে মুসলিম ভোটের সংখ্যা ছিল তার থেকে অনেক বেশি। হুম 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 সংখ্যাটা খুব বড় না, 7%, 3 থেকে 7%, কিন্তু হি সিগনিফিকেন্ট ওন নাম্বার। দোজ বাই 1%, 2%, 3% উনি জিতেছেন ওই জায়গাগুলি। এবং সিগনিফিকেন্ট নাম্বার। অর্থাৎ সিম্পলি ওই যদি মুসলিম ভোট ওখানে না যেত, উনি জিততেন না। এক্স্যাক্টলি। এবার এবারে কিন্তু কংগ্রেস অবশ্য সেটা হয়তো এবারের মতো অতটা ইনফ্লুয়েন্সিয়াল হয় নাই, কিন্তু এবার তো তাদের সেই অবস্থান ছিল না, মুসলিমরা তো চোখ ফিরিয়ে নিয়েছিল। ইসরায়েল ঘটনার পরে বিশেষ করে মানে জি, গাজায় ইসরায়েল ক্রমাগত ঘটনার পরে। পরে নেতানিয়াহুর জি আগ্রাসনের পরে। জি আচ্ছা আমরা একটু অন্য প্রসঙ্গে যাই যে কালো টাকা পাচার করা টাকার প্রধান গন্তব্য দীর্ঘদিন ধরে সুইস ব্যাংক, কিন্তু এখন আমরা দেখছি যে গত সরকার আমলে অর্থাৎ শেখ হাসিনা সরকার আমলে ক্ষমতাসীনদের মধ্যে ক্ষমতাধরদের মধ্যে সন্দেহজনক বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে যুক্তরাজ্যে। আমরা কারোর জন্য 300 বাড়ি 400 বাড়ি এরকমের কথা শুনেছি, 6,000 কোটি টাকার বেশি সম্পত্তির কথা শুনছি। এই সম্পত্তির বিষয়ে এখন আপনারা কি করবেন? মানে আপনি টেলিগ্রাফের উদাহরণ আমি দিচ্ছেন, আমার প্রিয় পত্রিকা ইংল্যান্ডের গার্ডিয়ান কিন্তু লিখেছে মানে মানে শেখ হাসিনার সহযোগীরা যুক্তরাজ্যে, আপনি নিশ্চয়ই জানেন, বিলাসবহুল সম্পত্তি কেনার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেছে। আপনি কয়েকটা জিনিস খেয়াল করুন। এক, যে নিঃসন্দেহে এই 6,000 কোটি হলো টিপ অফ দি আইসবার্গ। আরো অনেক বেশি আছে যেগুলো এখন আনরিপোর্টেড। দুই, প্রতিটি পেমেন্ট আপনি খেয়াল করুন, হয় ভার্জিন আইল্যান্ডস অথবা আইল অফ ম্যান হয়ে এসেছে টাকাগুলি। অর্থাৎ খুব পরিষ্কার ভাবে এগুলো কালো টাকা, কোনো সন্দেহ নেই। এই দুইটা চ্যানেলে কালো টাকা আসে। এবং আমি জানি না এখন ব্রিটেন এর মতো পুরনো ডেমোক্রেসি, ব্রিটেনের মতো এরকম গণতন্ত্র, ট্রান্সপারেন্সি ইত্যাদির প্রবক্তারা, তারা এটা কি করে অ্যালাউ করছেন। কারণ এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ থেকে এভাবে টাকা পাচারের, টাকা নিয়ে যাওয়ার কোনো ধরনের কোনো আইনগত ব্যবস্থা নেই। এবং এই যে মানুষগুলি, তারা যতই দেখাক যে তারা বাইরে ব্যবসা করেছে, এটা তো অনস্বীকার্য যে টাকাগুলো বাংলাদেশের। তারা দেখিয়েছে বিভিন্নভাবে যে আমি তো অমুকখানে উপার্জন করেছি, অমুকখানে। তারা যদি চেক করে দেখবে যে ওখানে তাদের কোনো আয় নেই, সব আয় এসেছে বাংলাদেশ। কাজেই এটা খুব স্পষ্ট, ব্রিটেনে প্রচুর টাকা যাচ্ছে, এতে কোনো সন্দেহের সুযোগ নেই। আর অন্যান্য জায়গাতেও গেছে, দুবাইয়ে গেছে, সিঙ্গাপুরে গেছে। আমরা সবখানে, আমি ব্রিটিশদের সাথে যখন কথা বলেছি তখনও বলেছি যে এটা একটা ইস্যু এবং আমরা চাই যে ব্রিটেন আমাদেরকে এ ব্যাপারে সহায়তা করুক। কারণ আমরা জানি যে 100% টাকা কোনোদিন ফেরত আসবে না, কিন্তু টাকা ফেরত আসে, সিজ করা যায় এবং ফেরত আনা যায়, এটা প্রতিষ্ঠিত হলে পরবর্তীতে যারা